ফার্স্ট পেইড ক্লাস। এবং গতকাল বিশেষ অসুবিধার জন্য আমরা ক্লাসটা নিতে পারিনি। গতকাল মঙ্গলবারের ক্লাসটা আমরা আগামীকাল বৃহস্পতিবার এক্সট্রা করিয়ে দেবো। একটা ক্লাস বাদ যাবে না, যে কটা ক্লাস তোমাদের করানোর কথা। একটা মক টেস্ট বাদ যাবে না, যে কটা মক টেস্ট তোমাদের নেওয়ার কথা। অর্থাৎ যা যা কথা দিয়েছি, যে যে পয়েন্ট সাব পয়েন্ট ছিল, প্রত্যেকটা পয়েন্ট সাব পয়েন্ট যথাযথভাবে পূরণ করা হবে। এইবার আমাদের আলটিমেট টপিকে আসি। তোমাদের মধ্যে অনেকেই ফোন করে বলছিলে যে মার্চ মাসের আপার প্রাইমারির জন্য এই ব্যাচটা কিনা। আমি প্রথম যেদিন ডেমনস্ট্রেশন নিয়েছিলাম, একেবারে প্রথম দিন, একদম প্রথম যেদিন আমাদের ক্লাস ছিল, একদম শুরুতে আমি একটা কথা বলেছিলাম। অনেকের আশা করি মনে পড়ছে, অনেকে ভুলে গেছো, অনেকে সেই ক্লাসে ছিলে না। কি না, সেদিন আমি বলেছিলাম যে দেখো, মিথ্যে প্রতিশ্রুতি আমি দেব না। আমি এইটুকুনি বলতে পারি যে আমাদের এখানে যারা পড়েছে অন্যান্য কোচিংয়ের থেকে একদম সম্পূর্ণ আলাদা অভিজ্ঞতা। আমরা কোনো ব্যাচেই 20 জনের বেশি ভর্তি করাই না, কোনো ব্যাচেই না, ঠিক আছে? 20 জন পার হয়ে গেলে ডাবল ফিস দিয়ে ভর্তি হতে হয়, ঠিক আছে? এবং সেটা কেউ হয় না, ঠিক আছে? ফলত ওটা যাতে কেউ না হয় তার জন্য ফিসটা ডাবল করে দেওয়া হয়, ঠিক আছে? ফলত প্রত্যেকটা ব্যাচে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট থাকে 20 জন। আমরা আলাদা আলাদা করে ব্যাচ করি, কিন্তু ছোট ছোট ব্যাচ করি, যাতে করে ওই আমরা প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি মনিটরিং করার জন্য ছোট ছোট করে ব্যাচগুলো বানানো। তো সেখানে আমি একটা কথা বলেছিলাম, যে কথাটা আমি আবারও বলতে চাইছি। ছোট্ট একটা কথা, যে 2026-এ আপার প্রাইমারি হবে কিনা আমি জানি না। তাহলে তোমাদের ব্যাচটা কেন? অনন্যা, মনে পড়ছে আমি কি বলেছিলাম প্রথম দিন? ম্যাম, মাদ্রাসা কমিশনটা যেহেতু হবে এবং সেটাতে মানে আমরা সুযোগটা অনেক বেশি পাবো হয়তো, তো সেটার জন্যই আর কি। আর বলো। আর সব বড় কথা হচ্ছে ম্যাম, আমরা যে সিলেবাসটা পড়ছি এই ক্ষেত্রে আমাদের যে পেডাগজির পার্টটা বা এই যে চাইল্ড ডেভেলপমেন্টের যে পার্টগুলো, এগুলো আমাদের পরবর্তীতে যে পরীক্ষাটা হবে বা যতগুলো পরীক্ষা হবে প্রত্যেকটার ক্ষেত্রেই কোনো না কোনো ভাবে কাজে লাগবেই। তো এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ঠিক আছে। তাহলে আমাদের লক্ষ্য, দেখো আবারও বলছি যে ভুলভাল প্রতিশ্রুতি আমি দেবো না। তবে আমি জানি না, আমি সরকার নই, সরকার পক্ষের কেউ নই, কিন্তু এইটুকুনি আমি বলতে পারি 2026-এর মে জুনের মধ্যে একটা মাদ্রাসা সার্ভিস কমিশন হবে, এবং যেখানে প্রায় 300টার কাছাকাছি আপার প্রাইমারি সিট আছে। এবং যে পরীক্ষাটার রিক্রুটমেন্ট কিনা এই 2025-এর ডিসেম্বরের মধ্যে যে পরীক্ষাটা এসএলএসটিটা হওয়ার কথা ছিল, তার আগে হয়ে যায় কিনা তার নেই ঠিক। আশা করি বোঝাতে পারছি, এবং ধরে নিতে পারো যে তার আগেই হবে। তাহলে, এবং সবাই খুব ভালো করে জানো যে মাদ্রাসা কমিশনে কিন্তু কোনো প্রকার কোটা সিস্টেম থাকে না। তাই মাদ্রাসা সার্ভিস কমিশনটাকেই আমরা টার্গেট করব, কারণ ইতিমধ্যে আপারের কিন্তু কোনো খোঁজ নেই। আর আপারের মাদ্রাসা এবং স্কুল সার্ভিস কমিশনের মাদ্রাসা দুটোর সিলেবাস কিন্তু একই। তাহলে সুবিধা কি হবে না? মাদ্রাসা সার্ভিস কমিশনটা কিন্তু আমরা 3-4 মাসের মধ্যে পাচ্ছি, 100% শিওর। তুমি 4 থেকে 5 মাসের মধ্যে মাদ্রাসাতে বসবে, এটা তুমি তোমার ডায়েরির পাতায় লিখে রাখো। এবং যেটা কিনা আমাদের টার্গেট, আমরা 1.5 মাস পড়িয়েছিলাম এসএলএসটি। মোক্ষদা বোধহয় পড়েছিল আমাদের। মোক্ষদা পড়েছিলে না তুমি? এসএলএসটি তে ছিলে তো? হ্যাঁ। 1.5 মাস পড়িয়েছিলাম, এবং আমাদের 22 জন ছিল আমাদের ব্যাচে, এবং তার মধ্যে 8 জন কোয়ালিফাই করেছে, মানে নেক্সট ইন্টারভিউর জন্য কল পেয়েছে। তো 22 জনের মধ্যে 8 জন 1.5 মাস সময় পেয়েছিলাম, 1.5 থেকে 2 মাস, ঠিক আছে? 2 মাস না, অতটা পাইনি, 1.5 মাস সময় পেয়েছিলাম। সুতরাং 4 মাস যদি আমরা, 4 থেকে 5 মাস যদি আমরা আপারে সময় পাই, এবং আমি যদি 20 জনকে পাই, বেশি না 20 জন, আমি 20 জনের বেশি নেবও না, এই 20 জনের মধ্যে 14 থেকে 15 জনকে ওই জায়গায় নিয়ে যাওয়া, অর্থাৎ ইন্টারভিউতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, এবং সেটা আমি প্রতিশ্রুতি দিতে পারি, এবং সেটা আমি করিয়ে নেব। তোমাদের করতে হবে না, আমি করিয়ে নেব, তাই না? আমাদের
টপিক হচ্ছে এই জায়গাটায় যে এইটা মাথা থেকে বার করে দাও যে এখনো নোটিফিকেশন আসেনি, ঠিক আছে, স্কুল সার্ভিস কমিশনের আপার হবে কি হবে না তার নেই ঠিক, একটু শুই, একটু বসি, একটু ঘুরি, একটু ফিরি, নো 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 নো। গত রবিবার, আজকে বুধবার, গত রবিবার একটা কেন্দ্রীয় বিদ্যালয়ের নোটিফিকেশন এসেছিল। আমি আমাদের পেইড গ্রুপগুলোতে আমি সমস্ত নোটিফিকেশনটা পাস করেছিলাম যখন প্রথম অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নভেম্বরে সম্ভবত 27 তারিখে বেরিয়েছিল। তার পরীক্ষা ছিল টায়ার 1। কেউ দিতে গেছিলে? গেছিলে কি? যাওনি, ঠিক আছে। তো এই টায়ার 1-এর যে মানে যে কোশ্চেন্সটা আমি দেখছিলাম, একটু তোমাদেরকে আমি শেয়ার করে দেবো কোশ্চেন্সটা, একটু তোমরা দেখো। তোমাদের 5টা পরীক্ষা, 5টা ক্লাস আমি নিয়েছি, তাই তো? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। আই থিঙ্ক আমি ভুল কিছু বলছি না। না এই ম্যাম। 5টা ক্লাস থেকে তোমাদের যে 5টা ক্লাস আমি আপার প্রাইমারির জন্য নিয়েছি, সেই 5টা ক্লাস থেকে কেন্দ্রীয় বিদ্যালয়ের টায়ার 1-এ আর না হলো 20 থেকে 22টা প্রশ্ন ছিল। আমি তোমাদেরকে আজকেই গ্রুপে সেন্ড করে দেবো, কোশ্চেন্সটা আমি পেয়েছি, আমার কাছে আছে। আমি কি বোঝাতে পারছি? প্রত্যেকটা টপিক কিন্তু ইম্পর্টেন্ট, ইচ অ্যান্ড এভরি টপিক, ইচ অ্যান্ড এভরি টপিক। কেন্দ্রীয় বিদ্যালয়ের সেই পরীক্ষা, যে পরীক্ষার স্যালারি শুরু হয় কিনা 82,000 83,000 টাকা দিয়ে, সেই পরীক্ষায় ওই 5টা ক্লাসের থেকে 20 থেকে 22টা, 100টা প্রশ্নের মধ্যে 20 থেকে 22টা প্রশ্ন কমন ছিল। আমি তোমাদেরকে আজকে গ্রুপে পাঠিয়ে দেবো, আফটার ক্লাস কোশ্চেন্স পাঠিয়ে দেবো, আমার কাছে আছে। তাই আমি জিজ্ঞাসা করে নিলাম কি তোমরা কি কেউ পরীক্ষা দিতে গেছিলে? সুতরাং ওটা তো আমরা পড়েছি আপার প্রাইমারিটাকে লক্ষ্য করে, কিন্তু সামহাও যেহেতু সিলেবাস একই সেহেতু এসে গেছে, এবং প্রত্যেকটা কিছুর সিলেবাস ওই 90 থেকে 80%, 98 এরকম করে থাকে, অর্থাৎ 19-20 আলটিমেট সিলেবাস কিন্তু একই থাকে। যদি তুমি লিটারেচারে ঢোকো বাংলা, তাহলে আমি বলবো যে হ্যাঁ, বাংলার নেটের সিলেবাস, বাংলার এসএলএসটির সিলেবাস আলাদা, কিন্তু ওভারঅল পেডাগজির কোনো সিলেবাস হয় না। আমি এখন যা পড়াচ্ছি পেডাগজিতে, 100 বছর পর যে পড়াবে পেডাগজিতে একই পড়াবে, একটু আপডেটেড ভার্সনস। এনভায়রনমেন্টাল সায়েন্স, পরিবেশের কোনো সিলেবাস হয় না, সংবিধানের কোনো সিলেবাস হয় না, জেনারেল অ্যাওয়ারনেস যেটাকে আমরা বলছি, কোনো সিলেবাস হয় না এইসবের। ইতিহাসের কি সিলেবাস, ভূগোলের কি সিলেবাস, কোনো সিলেবাস হয় না। আশা করি বোঝাতে পারছি। সুতরাং মে থেকে জুন মাস খাতায়, আশা করি সবার সামনে খাতা রয়েছে, একটা খাতায় লিখে রাখো মাদ্রাসা সার্ভিস কমিশন 2026। লেখো, এখনই লেখো, মাদ্রাসা সার্ভিস কমিশন 2026। সিট আছে ওখানে 240টা মতন মোটামুটি। আমার এই মুহূর্তে মানে এক্সাক্ট মনে নেই, কিন্তু ধরে রাখো 250, একটু বাড়বে সিটটা। এই 250-র মধ্যে 20টা সিট নেবে প্রাইম লার্ন। আপার প্রাইমারির কথা বলছি, আমি 9, 10, 11, 12-এর কথা ছেড়ে দিচ্ছি, আমি আপার প্রাইমারির কথা বলছি। এবার তোমাদের কাছে নেক্সট প্রশ্ন আসতে পারে যে ম্যাম, তাহলে আমি যদি আপার প্রাইমারি পরীক্ষা দিই তাহলে আমি কি 9, 10, 11, 12 দিতে পারবো না? এই প্রশ্নের উত্তর আমি প্রথম দিন দিয়েছিলাম। কি বলেছিলাম অনন্যা? কি বলেছিলাম আমি প্রথম দিন? ম্যাম যে আরেকবার একটু কথাটা বলবেন, একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল। হ্যাঁ, আমি বলেছিলাম যে একটা প্রশ্ন তোমাদের মনে জাগতে পারে যে আমি যদি আপার প্রাইমারির পরীক্ষা দিই তাহলে কি আমি 9, 10, 11, 12-এর পরীক্ষা দিতে পারবো না? এই প্রশ্নের উত্তরে আমি আর একটু বলতে চাই যে আপার প্রাইমারি প্লাস হয় 9, 10,
না হয় 11-12। অর্থাৎ তুমি আপার প্রাইমারি 9, 10, 11, 12 তিনটে একসঙ্গে দিতে পারবে না, কিন্তু আপার প্রাইমারির সঙ্গে হয় 9, 10 না হয় 11, 12। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ ম্যাডাম, মাদ্রাসা তো যে কোনো একটাই নেয়, মানে যে কোনো একটাই দেওয়া যায়। না, আপার প্রাইমারি দিতে হবে, দিতে পারবে সবাই, হ্যাঁ তার সঙ্গে হ্যাঁ, 9, 10 আর 11, 12 মতো বলছি। 9, 11, 12 এক্স্যাক্টলি। হুম। সুতরাং তাহলে মে জুনে আমরা মাদ্রাসা পাচ্ছি, যেখানে তোমরা দুটো পরীক্ষা দেবে। আমি বলবো 11, 12 দিও না, 15টা ম্যাক্সিমাম সিট থাকবে, 9, 10 দেবে আর আপার প্রাইমারি দেবে। ঠিক আছে? এই যে আপার প্রাইমারি, যেখানে সিট সংখ্যা অনেক বেশি, যেখানে তোমাদের পাওয়ার চান্স অনেক বেশি, আমি যেভাবে নিয়ে যাব শুধু সেইভাবে চলবে। আমি এইটুকুনি অ্যাসিওরেন্স দিতে পারি, প্রত্যেকটা পরীক্ষা, যেটা আমাদের নেট পরীক্ষা হোক, সেট পরীক্ষা হোক, এসএলএসটি পরীক্ষা হোক, যে পরীক্ষার জন্য আমি প্রিপারেশন নিয়েছি, এটা আমার গর্বের জন্য নয়, কিন্তু আমি প্রত্যেকটা পড়ানো, প্রত্যেকটা নোটস, প্রত্যেকটা অ্যানালিসিস খেটে করি। তোমাদের ব্যাচে বসার আগে আমি 1.5 ঘন্টা নিজে স্টাডি করি, তারপর তোমাদের জন্য 1 ঘন্টা, সেই 1.5 ঘন্টা জিস্টুকু। উইদাউট স্টাডি আমি একদিনও ব্যাচে বসি না। ফলত এই স্টাডি করতে করতে বুঝতে পারি যে কেমন ধরনের প্রশ্ন আসবে আর কেমন ধরনের, যেখান থেকে আমি বলছি যে 100% কোয়েশ্চেন্স কমন দেওয়ার দায়িত্ব আমার, নট 90%। আমি আপার প্রাইমারির ক্ষেত্রে বলছি, 11, 12, এই সরি, মাদ্রাসার আপার প্রাইমারির ক্ষেত্রে বলছি, 100% কোয়েশ্চেন্স কমন দেবো, প্রাইম লার্ন দেবে 100% কোয়েশ্চেন্স। সামান্য 5টা ডেমনস্ট্রেশন ক্লাস থেকে যদি 22টা কেন্দ্রীয় বিদ্যালয়ের পরীক্ষার প্রশ্ন কমন আসতে পারে, নবোদয় বিদ্যালয়ের প্রশ্ন কমন আসতে পারে, যার স্যালারি স্টার্টিং হচ্ছে 83,000 টাকা দিয়ে, তাহলে আপার প্রাইমারির যদি আমি 5টা মাস সময় পাই, সেখানে প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে কমন দেবো, সেই কথা দীপান্বিতা ঘোষ 14/1/2026 8টা 28-এ দিচ্ছে। ঠিক আছে? শুধু আমি কমন দিলে হবে না। সাপোজ দেখা গেল তোমরা পরীক্ষার হলে গিয়ে দেখলে সব প্রশ্ন জানা, কিন্তু পারফর্ম করতে পারলে না, তাহলে আলটিমেট নিটফল কি হবে? আলটিমেট নিটফল কি হবে? 0 হবে তো, জয়ন্ত? হ্যাঁ ম্যাডাম। তাহলে আমাদের কি করতে হবে? প্রচুর পরিশ্রম করতে হবে। উইদাউট পরিশ্রম, উইদাউট স্যাক্রিফাইস তোমার কোনো সাকসেস আসতে পারে না। সাকসেস আসার সবার আগে একটা মন্ত্র হচ্ছে, যেটা তুমি জব করো নিজের মনে মনে, যে তুমি যত স্যাক্রিফাইস করবে তোমার সাকসেস তত তাড়াতাড়ি আসবে। আর কিচ্ছু না। একটা রেলের অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, বাংলার একটা সিট আছে, যাবে পরীক্ষা দিতে নাগাল্যান্ড, ওয়াক ইন ইন্টারভিউ, কোনো রকম তোমার নেই, রেলের স্কুলগুলোর অ্যাডভার্টাইজমেন্ট, কোনো রকম নেই, মিন রিটেন পরীক্ষা নেই, নাগাল্যান্ড যেতে হবে। কিন্তু একটু যদি পড়াশুনো করে যাও, ওখানে ম্যাক্সিমাম তুমি গিয়ে দেখবে ম্যাক্সিমাম বাংলার 10 জন এসছে, ম্যাক্সিমাম বলছি 10 জন এসছে। 2 তারিখে, ফেব্রুয়ারির 2 তারিখে ইন্টারভিউ। যদি সম্ভব হয়, যদি যাও, প্রিপারেশন নিয়ে যেও, হয়ে যাওয়ার চান্স অনেক বেশি। আর যাই হোক, করাপশন নেই এই জায়গাগুলোতে। আবারও রিপিট করছি, রেলের একটা ভ্যাকান্সি এসছে, বাংলার একটাই ভ্যাকান্সি, জানো বাইরের বিভিন্ন কিছুতে বাংলার ভ্যাকান্সি অনেক কম থাকে, কিন্তু নাগাল্যান্ডে পরীক্ষা, যেখানে কিনা তুমি গিয়ে 10 জনের বেশি কাউকে দেখতে পাবে না। ঠিক আছে? কোনো রিটেন পরীক্ষা নেই, ডিরেক্ট ইন্টারভিউ। ঠিক আছে? সুতরাং যদি ঠিকঠাক প্রিপারেশন নিয়ে যেতে পারো, যদি এসএলএসটির প্রিপারেশন, আমার ব্যাচে যারা এসএলএসটি ইন্টারভিউ পড়েছো, আমি এখন ইন্টারভিউ ব্যাচ বন্ধ করে দিয়েছি, যা যা বলেছিলাম সেইভাবেই যদি যেতে পারো, আমি 100% গ্যারান্টি দিতে পারি যে চাকরিটা তোমার। কিন্তু নাগাল্যান্ড যেতে হবে, ইন্টারভিউটা নাগাল্যান্ডে হবে। ঠিক আছে? চলো শুরু করি, অনেক বক বক করলাম। তাহলে আলটিমেটলি কি বললাম, যে 100% কমন দেওয়ার দায়িত্ব আমার, কিন্তু পরিশ্রম তোমায় করতে হবে। উইদাউট পরিশ্রম তোমার নিটফল কি আসবে? 0 আসবে। উইদাউট পরিশ্রম তোমার নিটফল কি আসবে? 0 আসবে। এখানে আরেকটা কথা বলতে চাই, আমি এসএলএসটি পড়িয়েছি, প্রচুর মোটিভেট করেছি স্টুডেন্টসদের, প্রচুর। এখানে অনেকেই আছে, জয়ন্ত, মোকশেদা,
অনেকেই আছে, আমাদের সুশ্রী অনেকেই আছে, ঠিক আছে, যারা কিনা আহ, একটা দুটো প্রশ্নের জন্য ইন্টারভিউ কল থেকে বেরিয়ে গেছে, একটা দুটো প্রশ্ন। আজকের কোর্টের রায়টা একটু বলে দিই তোমাদের জন্য, ঠিক আছে, যে ওএমআর শিট প্রকাশ করতেই হবে, ওএমআর শিট প্রকাশ করতেই হবে, কোর্ট স্পষ্টত জানিয়ে দিয়েছে। কমিশন যদি ওএমআর শিট প্রকাশ করে, এটা ধরে নিও যে প্রচুর ঘাপলা করে রেখেছে ওএমআর এ, ঠিক আছে, সেটা 9-10-এও করেছে, 11-12-এও করেছে, 9-10 একটু কম করেছে, কিন্তু করেছে। আর এই যে 10 নম্বর ইন্টারভিউ এর আগে যোগ করেছে না, এটা দ্যাট ইজ নট অ্যাডভার্টাইজমেন্ট। আমি আবারও বলছি, ইন্টারভিউ এর ব্যাচ কিন্তু আমি এই মুহূর্তে ক্লোজ করে দিয়েছি, কারণ ফাও পয়সা আমি স্টুডেন্টসদের কাছ থেকে নিই না, কারণ এর মধ্যে কোনো ইন্টারভিউ হবে না 9-10 এর। আমার ইন্টারভিউ এর ব্যাচ এই মুহূর্তে আমার কমপ্লিট, মানে আমার যেটা দেওয়ার ওদেরকে দেওয়া হয়ে গেছে, ব্যাচ কমপ্লিট, ব্যাচ এই মুহূর্তে ক্লোজ। কিন্তু তবুও আমি বলছি, এই যে 10 নম্বর নিয়ে এই যে গল্পটা, এই 10 নম্বর হয় ইন্টারভিউ এর পরে অ্যাড হবে, আর না হলে টোটালটাই ক্যান্সেল হয়ে যাবে। সুতরাং নতুন করে লিস্ট ওরা দিতে বাধ্য, 100% শিওর। তাই যাদের কাট অফ মার্কস থেকে 2-3 করে কম রয়েছে, 2-1 করে কম রয়েছে, তোমরা নিরাশ হও না। কিন্তু এটা ঠিক যে এই প্যানেলে, আমি বারংবার ক্লাসেও বলেছি, যারা এই প্যানেলে রয়েছো, সাপোজ কেউ ইন্টারভিউ কল পেয়েছো, এই প্যানেলের কিন্তু কোনো ভরসা নাই। ও 10 বছর পরে এবার যদি ওই 10 নাম্বার দিয়ে অ্যাড করায়, তাই এই প্যানেল 10 বছর পরেও ক্যান্সেল হতে পারে, কিন্তু সে সম্ভাবনা কম, কারণ 10 নম্বর বাদ যাওয়ার চান্সটাই অনেক বেশি। যতদূর বোঝা যাচ্ছে, হয় রিক্রুটমেন্ট হবেই না, ঠিক আছে, কোনো রিক্রুটমেন্ট হবে না, যেমন ভাবে কোর্ট থেকে এনে এক্সটেন্ড করাচ্ছে তেমন ভাবে এক্সটেন্ড করাবে, আদারওয়াইজ 10 নম্বর বাদ যাবে। ছোট্ট একটা কথা বলে দিলাম, মিলিয়ে নিও। চলো এবার চলে আসছি, আমি তোমাদের ডেমনস্ট্রেশন ক্লাসে পড়িয়েছিলাম, আমি তোমাদেরকে প্রথমে একটু দেখতে চাই যে নলেজটা কত দূর। আমাকে মেসেজ বক্সে লিখবে, কেউ মুখে বলবে না। প্রথম কোশ্চেন্স এর উত্তর দেখো, শিশুর বিকাশ অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট, সেটা বলতে কি বোঝায়? 4টে অপশন দেওয়া রয়েছে। শুধু শারীরিক বৃদ্ধি, নাকি শুধু মানসিক পরিবর্তন, নাকি শারীরিক, মানসিক, সামাজিক, আবেগীয় পরিবর্তনের ধারাবাহিক প্রক্রিয়া, নাকি শুধু বয়স বাড়া? বলো। প্রত্যেকে লিখবে। এই টপিকটা গতদিন পড়িয়েছিলাম তো, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, যেদিন পড়িয়েছিলাম ডেমনস্ট্রেশনে পড়িয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স। তাহলে সেখান থেকে কনসেপ্টটা বুঝতে পেরেছো তো? কনসেপ্ট আউট অফ ক্লাস নয় তো, একদিন ক্লাস নিয়েছিলাম, সেই একদিনের ক্লাস থেকে পেয়েছো তো? হ্যাঁ। চলো নেক্সট দেখো, এক্সপ্লেইন যদি আমরা করি, তাহলে আমরা জানি যে শিশুর বিকাশ মানে কি না, শিশুর সব দিকের পরিবর্তন, শিশুর সব দিকের পরিবর্তন, শুধু হাইট বা ওয়েট নয়, সব, সেটা মানসিক হতে পারে, সামাজিক হতে পারে, আবেগীয় হতে পারে, সব, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। ও দাঁড়াও দাঁড়াও, এটা বলো, নিচে কোনটি গ্রোথ এর বৈশিষ্ট্য? গ্রোথ মানে বৃদ্ধি। মেসেজ বক্সে লিখবে। কোশ্চেন্স গুলো কি খুব কঠিন? তোমাদের কাছে যে পিডিএফটা দিয়েছিলাম আমি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, সেখানে কিন্তু দেখলেই বৃদ্ধির যে বৈশিষ্ট্যটা ছিল, সেখানে 5টা থেকে 6টা বৈশিষ্ট্য ছিল, তার মধ্যেই রয়েছে। কোশ্চেন্সটা কি খুব কঠিন মনে হচ্ছে যে পারবো না, এটা কি মনে হচ্ছে? হ্যাঁ, এই মেসেজগুলো এখানে টাইপ করতে করে খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, তুমি মুখে বলো কি মনে হচ্ছে, নিচের কোনটি গ্রোথের বৈশিষ্ট্য?
বলো জয়ন্ত। ম্যাডাম এটা ডিটা মনে হচ্ছে। গ্রোথ। গ্রোথ কি করে শেখার মাধ্যমে হয়, বৃদ্ধি কি করে শেখা। তুমি সাপোজ যখন ক্লাস 6-এ পড়তে তখন তোমার হাইট কত ছিল? মিনিমাম 4 ফুট ছিল তো নাকি? হ্যাঁ, তুমি যখন ক্লাস 12-এ পড়ছো তখন দেখা গেল 5 ফিট 5 ইঞ্চি তোমার হাইট। তাহলে এটা এটা তো তোমার, পরিমার্য, হ্যাঁ, হ্যাঁ তাহলে এটা তোমার বৃদ্ধি হচ্ছে। তাহলে শেখার পরিমার্য। মাধ্যমে কি করে হচ্ছে? ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। চলো নেক্সট দেখো, গ্রোথ বলো বা ওয়েট বলো, দুটোই কি না, দুটোই কিন্তু মেজারমেন্ট করা যায় বা পরিমাপ করা যায়, ঠিক আছে? দুটোই কিন্তু মেজারমেন্ট করা যায়। নেক্সট দেখো, এটা বলো, লার্নিং ও ডেভেলপমেন্টের মাধ্যমে বা লার্নিং ও ডেভেলপমেন্টের মধ্যে প্রধান পার্থক্য কোনটি? লার্নিং ও ডেভেলপমেন্টের মধ্যে প্রধান পার্থক্য কোনটি? প্রত্যেকে লেখো। আমাদের মক টেস্টে কিন্তু ঠিক এরকম ধরনের কোশ্চেন্স যাবে, যে কোশ্চেন্সটা কিনা এখানে দেখছো, এবং প্রত্যেকটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স। কিসের প্রিভিয়াস ইয়ার? সেন্ট্রাল টেট, সিটেট, যেখান থেকে কিনা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষাগুলোকে কপি করা হয়, পরীক্ষাগুলো আর কি ওখান থেকে কপি করে। সেন্ট্রাল টেটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স। বিএডটা হবে। তাহলে কোশ্চেন্স গুলো, তাহলে আমরা এখানে কি দেখছি যে লার্নিং ও ডেভেলপমেন্টের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে লার্নিং অভিজ্ঞতার ফল আর ডেভেলপমেন্ট একটা স্বাভাবিক প্রক্রিয়া। লার্নিং হয় কিসের মাধ্যমে? শেখার মাধ্যমে। বারংবার বলেছি, যারা শিখছে অর্থাৎ তোমরা এখন লার্ন করছো বা লার্নিং করছো, রাইট? এবং তোমাদেরকে বলা হচ্ছে লার্নার। অন্যদিকে ডেভেলপমেন্টটা কিন্তু নিজে নিজে হচ্ছে। সাপোজ কেউ চুপ করে বসে রয়েছে একটা জায়গায়, তাও কিন্তু তার বৃদ্ধি ঘটছে, তার হাইট তার ওয়েট কিন্তু বাড়ছে। ইজ ইট ক্লিয়ার? চলো হ্যাঁ ম্যাম। নেক্সট, এটা দেখো, শিশু কেন্দ্রিক শিক্ষা বা চাইল্ড সেন্টার্ড এডুকেশন মানে কি? শিক্ষক সব সিদ্ধান্ত নেবে নাকি চাইল্ড সেন্টার্ড এডুকেশন? আমি কিন্তু বারংবার পড়িয়েছি এটা ক্লাসে, প্রত্যেকটা ক্লাসের পেডাগজিতে এটা আমি করিয়েছি, প্রত্যেক দিন, বলা ভালো 5 দিনই করিয়েছি। সিএডটা হবে। বলুক সবাই, নাকি বই মুখস্থ করানো, নাকি শিশুর আগ্রহ ও প্রয়োজনকে গুরুত্ব দেওয়া, নাকি পরীক্ষার নম্বর বাড়ানো? তাহলে সি ব্যতীত অন্য আর যে 3টে অপশন রয়েছে, সেই 3টে অপশনের কোনোটাকে কি কারোর কিছু মনে হচ্ছে? সবাই সিতে তো? সবাই সিতে তো? হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ চলো একদমই 100%। দেখো, টেট সব সময় কিন্তু, অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্টের যে কোশ্চেন্স গুলোর পরে যে অপশন গুলো তুমি পাবে, সেটা আপার প্রাইমারি টেট হোক, এমনি প্রাইমারি টেট হোক, অন্যদিকে সিটেট পেপার 1 হোক, সিটেট পেপার 2 হোক, সব সময় অ্যান্সার পছন্দ করবে চাইল্ড সেন্টার্ড অ্যান্সার। সাপোজ তোমার একটা কোশ্চেন্স থাকলো, সেখানে 1 2 3 4টে অপশন থাকলো, এবং এই 4টে অপশন আমি জাস্ট এখানে এটা লিখে দিয়েছি একটা কি লাইন হিসাবে তোমাদেরকে বলবো বলে। এই 4টে অপশনের 4টে অপশনই দেখা গেল দুটো অপশন ঠিক, তোমার এই কোশ্চেন্স এর রেসপেক্টে দুটো অপশন ঠিক, কিন্তু এই দুটোর মধ্যে যে কোনো একটাকে চুজ করতে হবে। কোনটাকে চুজ করতে হবে? তখন কিন্তু দেখতে হবে যে কোনটা চাইল্ড সেন্টার। দেখা গেল 2-এর দাগটা চাইল্ড সেন্টার, তখন কিন্তু তোমাকে এই 2-এর দাগটা চুজ করতে হবে। এম আই ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। লাস্ট, হ্যাঁ এইটাই লাস্ট। এটা আমি, কোন তত্ত্ব অনুযায়ী শিশু নিজে নিজে জ্ঞান গঠন করে?
একদমই সঠিক উত্তর যারা সি করেছো। আহ, এবং এটা আমি গতদিন পড়িয়েছিলাম, পেঁয়াজের জ্ঞানীয় বিকাশ তত্ত্ব পড়িয়েছিলাম, মানে জাস্ট একটু টাচ করেছিলাম। আমরা এই নিয়ে নেক্সট আসবো। তাহলে আমরা মোটামুটি 5টা প্রশ্নের উত্তর দেখলাম। এই 5টা প্রশ্নের উত্তর কি খুব কঠিন লেগেছে? মনে হয়েছে যে খুব কঠিন, পারবো না, এমন কেউ আছো এখানে যার মনে হচ্ছে যে এই 5টা প্রশ্ন খুব কঠিন ম্যাম, পারছি না? যারা কিনা 5টা ক্লাস করেছো কতদিনের আমাদের, তারা বলবে না। যারা ক্লাস করনি, যারা ক্লাস করেছো তারা বলো। কারণ যারা ক্লাস করনি তাদের পক্ষে আমার তো কিছু করার নেই। যারা ক্লাস করেছো তারা বলো যে এই 5টা কি কঠিন লাগছে? মনে হচ্ছে যে পারবো না? কি মনে হচ্ছে, পারবো মনে হচ্ছে না পারবো না মনে হচ্ছে? পারবো ম্যাম, একটু পড়লেই পারবো। এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পারবো ম্যাম, একটু পড়লেই পারবো। এক্স্যাক্টলি, এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সিটেট পেপার 2 এর কোশ্চেন্স। ফলত আমাদের যে পরীক্ষাটা, তার স্ট্যান্ডার্ড কিন্তু এটাই থাকবে, এর থেকে কঠিন প্রশ্ন আসবে না। কি বললাম? তুমি কিন্তু ইউপিএসসি পরীক্ষা দিতে যাচ্ছ না যে ইউপিএসসির মতন প্রিপারেশন নেবে। এর থেকে, এই যে কোশ্চেন্স এর একটা সেট তোমরা দেখলে, এর থেকে কঠিন প্রশ্ন আসবে না। আসবে না। তাহলে কোশ্চেন্স এর স্ট্যান্ডার্ড বোঝাতে পারলাম তো, কেমন ধরনের কোশ্চেন্স আসার সম্ভাবনা প্রবল, এটাই কিন্তু কোশ্চেন্স এর স্ট্যান্ডার্ড। তাহলে এইটা যদি কোশ্চেন্স এর স্ট্যান্ডার্ড হয়, তাহলে আমাদের প্রত্যেকদিন কতক্ষণ পড়াশোনা করতে হবে? আজকে আমাদের প্রথম ক্লাস, সুতরাং আজকে এই সবগুলো আমাদের ঠিক করে নিতে হবে। তাহলে আমাদের কতক্ষণ পড়াশোনা করতে হবে দিনে? ম্যাম অন্তত 5 ঘন্টা তো করা উচিত, মানে করতে হবেই। এক্স্যাক্টলি, 5 থেকে 6 ঘন্টা কিন্তু দিনে পড়াশোনা করতে হবেই। কন্টিনিউটি মেনটেন করতে হবে। সাপোজ এমন কেউ আছো, তোমার মনে হচ্ছে যে আজকে আমি দুনিয়া উল্টে দেবো, কেমন করে? এরকম পাবে তোমরা, তোমাদের মধ্যে হয়তো কেউ আছো, সাপোজ 5 দিন পড়লে না, আজকে মনে হচ্ছে দিনে 18 ঘন্টা পড়লে, তারপর দেখা গেল আবার 18 দিন পড়লে না। কিন্তু এমন কেউ আছো যে কিনা প্রত্যেক দিন 5 ঘন্টা করে পড়ে। তাহলে কোনটা এক্সকিউজ বেশি মি ম্যাম, লাভজনক? ব্রেনও তো নিতে পারবে না ম্যাডাম 18 ঘন্টা। পড়তে হ্যালো হবে ম্যাম, বাবা, পরীক্ষার অন্তত লাস্ট এক সপ্তাহ তোমায় 18 ঘন্টায় পড়তে হবে। একদিনে 18 ঘন্টা, তারপর আবার 3 দিন পড়লাম না, ওটাই বলছি আর কি। হ্যাঁ, হ্যালো ম্যাম, বলো হ্যালো ম্যাম। বলো। ওই শিশু কেন্দ্রিক শিক্ষণের ব্যাপারটা আমি আর একটু ডিটেলসে বলতে চাইছি যে শিশু কেন্দ্রিক শিক্ষণটা অ্যাকচুয়ালি আগে তো টিচিং লার্নিং মেটেরিয়াল ছিল, টিএলএম। তো সেটা 2022 সালের 20 অক্টোবর ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ ট্রেনিং, অ্যাকচুয়ালি এনসিইআরটি, সেটা লঞ্চ করেছে যে এলটিএম বলে, যেহেতু শিশু কেন্দ্রিক শিক্ষণ বলে, যাতে মনে রাখার সুবিধার্থে আমি এটা আর কি আপনাদের কাছে কি বলবো ব্যাখ্যা করলাম যে লার্নিং টিচিং ম্যাটেরিয়াল মানে যেহেতু শিশু কেন্দ্রিক শিক্ষণ, শিশুকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে, সে কারণে ওটাকে চেঞ্জ করে টিএলএম থেকে এলটিএম করা হয়েছিল 2022 সালের 20 অক্টোবর। গুড। তাহলে এই ইনফরমেশনটা আমাদের কাছে থাকলো, ঠিক আছে? এটা আমি যদি বা পরে দিতাম। এটা ঠিক এনসিএফ অর্থাৎ 2023 যে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, তার ঠিক আগে আগে পাবলিশড হয়েছে। এবং এর যে এই যে 2020 অক্টোবর এটা যে পাবলিশড হয়েছে, এটা বিকজ অফ এনইপি 2020। এবং তোমাদেরকে আমি এনইপি 2020 কথা বারংবার বলেছি। হ্যাঁ, তো এই বিকজ অফ এনইপি 2020, তার জন্য, তার ফলস্বরূপ কিন্তু এই 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 কার্যকলাপগুলো যা যা হচ্ছে। ম্যাডাম 2022-এ, হুম 20 হুম অক্টোবর 2022। হ্যাঁ সরি, 2022-এ। তো এই যে এনইপি 2020-র জন্য কিন্তু 2022-এর 20 অক্টোবর যে টিএলএম এর জায়গায় এলটিএম, বা 2023-এর এনসিএফ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, এগুলো কিন্তু সব হয়েছে। যাই হোক, আমরা আসবো আস্তে আস্তে ধীরে ধীরে এই জায়গাটা। তাহলে আমরা কোথায় ছিলাম? যে আমাদের দিনে অন্তত 5 থেকে 6 ঘন্টা কিন্তু পড়তেই হবে।
আদারওয়াইজ কিন্তু সম্ভব নয়। সাপোজ কেউ দিনে 1 ঘন্টা পড়ছে আর আমি যতটা ক্লাস নিচ্ছি ততটা পড়ছে এবং ভাবছে যে আমি আপার প্রাইমারি পাস করে যাবো। দেখো আপার প্রাইমারি কোয়ালিফাইং মার্কস 90, কোয়ালিফাইং মার্কস 90 বলেই দিচ্ছি আমি, তুমি কিন্তু তুমি 90 পেলে তুমি চাকরি পাবা না, ইন্টারভিউতেও ডাক পাবে না, কিচ্ছু হবে না। তাহলে তোমায় কত পেতে হবে? খাতাটা আছে তো সবার সামনে, হ্যাঁ ম্যাম। লিখে রাখো 130 আউট অফ 150, 150 এর মধ্যে 130 পেতে হবে তোমায়। এবং এই 125 থেকে 30 পাওয়ানোর দায়িত্ব কিন্তু আমাদের টার্গেট থাকবে, এবং এই দায়িত্বটা আমাদের 120 মিনিমাম, তার নিচে নেমে গেলে আর চাকরি করতে হবে না, তার নিচে নেমে গেলে আর চাকরি করতে হবে না, সম্ভব নয়, ডাকই পাবে না। আমি পূর্ববর্তী বছরের কাট অফ মার্কস দেখেই বলছি, ঠিক আছে? তাহলে টার্গেট কত রাখলাম জয়ন্ত? 130। 120 রাখিনি অনন্যা? কত 130। 130 রেখেছেন ম্যাম, 130 বলেছিলাম। হ্যাঁ, তাহলে টার্গেট রাখলাম কিন্তু আমাদের 130। পরীক্ষা মে জুন, আর দিনে কতক্ষণ পড়বো? 5 থেকে 6 ঘন্টা। আমি তোমাদেরকে কথা দিচ্ছি আপার প্রাইমারি তোমরা পাস করবে, সে দায়িত্ব আমার, যদি কিনা এই 3টে রুলস আমরা ফলো করতে পারি প্রত্যেকে। আমাকেও ফলো করতে হবে, কারণ তোমাদেরকে নোটস দেব, তোমাদেরকে পড়াবো, তোমাদের জন্য সাজেশন করব, তার জন্য আমাকেও খাটতে হবে। এসে 1 ঘন্টা লেকচার দিয়ে চলে গেলাম, ওই করলার যে কমন দেওয়া যায় না, চলো, আর কনসেপ্ট ক্লিয়ার করানোও যায় না। এবার চলে আসছি শিক্ষক বা শিক্ষণ পদ্ধতি, যেটাকে আমরা বলতে পারি যে টিচিং মেথডস। শিক্ষণ পদ্ধতি বলতে আমরা কি বুঝি বা কি বোঝানো হয়? দেখো, আমাদের শিক্ষক কিভাবে শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন তার নলেজ বা জ্ঞান, তার বিভিন্ন স্কিল বা দক্ষতা এবং সর্বোপরি মূল্যবোধ ও আচরণ গড়ে তোলেন, সেটাই কিন্তু শিক্ষণ পদ্ধতি। তোমরা প্রত্যেকে মোটামুটি 40 মিনিট ক্লাসে থেকেছো, এবং এই 40 মিনিটে তোমরা কি কি দেখলে? তোমরা 5টা কোশ্চেন্সের উত্তর করলে, নিজেরাই করলে, একটা সিঙ্গেল উত্তরও কিন্তু আমি বলে দিইনি, এবং তোমরাই করেছো প্রত্যেকটা উত্তর, এবং তোমরা কিন্তু সঠিক উত্তর করেছো। আমি কি কিছু ভুল বলছি? বলছি না আশা করি। সুতরাং এই উত্তরটা কিসের উপর বেস করে করলে? না, পূর্ববর্তী যে 5টা ক্লাস আমি নিয়েছিলাম সেই 5টা ক্লাসের উপর বেস করে করলে, কিংবা তোমাদের নিজেদের যে বেসিক নলেজ, তোমাদের নিজেদের নলেজ, সেই নলেজের উপর বেস করে তোমরা 5টা কোশ্চেন্সের অ্যান্সার করলে, যে কোশ্চেন্সটা একটাও আমার নিজের বানানো না, আমার বাবার বানানো না, আমার স্যারের বানানো না, কারণ নয়, যেটা কিনা সিটেড পেপার 2 এর কোশ্চেন্স, এবং তোমরা সঠিক উত্তর দিলে। তাহলে কি হচ্ছে এর মধ্যে? তোমরা তোমাদের নিজেদের যে উইলিংনেস, তোমরা পারবে, সেটা কিন্তু তোমরা নিজেরাই বুঝে নিলে, তোমাদেরকে বোঝালাম। দ্যাট ইজ ওয়ান টাইপ অফ টিচিং মেথডস। অর্থাৎ আমরা একজন শিক্ষক যে কিনা শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন নলেজ, দক্ষতা, আর যেটা কিনা এখন তোমাদের মধ্যে তৈরি করা হলো মূল্যবোধ এবং আচরণ গড়ে তোলা হয় যে পদ্ধতির মধ্যে, তাকে আমরা বলছি টিচিং মেথডস বা শিক্ষণ পদ্ধতি। তাহলে এই যে শিক্ষণ পদ্ধতি বা টিচিং মেথডস, এর কিছু বৈশিষ্ট্য রয়েছে, খুব ছোট্ট ছোট্ট করে বলছি। ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে শিক্ষার্থীকে সক্রিয় করা। সেকেন্ড, তার একটা নির্দিষ্ট লক্ষ্য থাকবে। থার্ড, পুরোটাই যেন শিশু কেন্দ্রিক হয়। ফোর্থ, অভিজ্ঞতা ভিত্তিক। নেক্সট আমরা চলে আসছি বিভিন্ন প্রচলিত শিক্ষণ পদ্ধতি, অর্থাৎ এমন কিছু শিক্ষণ পদ্ধতি আছে যেগুলো সাধারণত চলে। যেমন ফার্স্ট হচ্ছে লেকচার মেথড বা বক্তৃতা পদ্ধতি, আমি তোমাদেরকে পড়িয়েছিলাম। এখানে এমন কেউ আছো যারা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি করেছো? আছো কি? ন। আচ্ছা, এমন কেউ আছো যারা এমন কোনো ক্লাস করেছো যে ক্লাসে 1 ঘন্টা ধরে কোনো প্রফেসর আসলেন এবং বা কোনো শিক্ষক আসলেন এবং মাইকটা ধরে একদম 1 ঘন্টা একটা পার্টিকুলার টপিকের উপর পড়ালেন, পড়িয়ে চলে গেলেন?
এমন ক্লাস তোমরা কোনোদিন সম্মুখীন হয়েছে এবং যে ক্লাসগুলো সত্যি খুব সমৃদ্ধ হয় আপার লেভেলের জন্য? সুশ্রী, এটাকে আমরা বলছি লেকচার মেথড। আজকে এখানে আমি যেহেতু হোস্ট, যেহেতু লিঙ্কটা আমি ক্রিয়েট করেছি, আমি চাইলে তোমাদের প্রত্যেককে মিউট করিয়ে দিতে পারি অটোমেটিক, এবং অনেক কোচিং সেন্টারে সেটা করানো হয়। তোমরা চাইলেও কিন্তু মিউট অন করে কথা বলতে পারবে না, এবং আমি 1 ঘন্টা পড়াবো, পড়িয়ে কেটে দিয়ে চলে যাব। এই যে পদ্ধতিটা, এটাকে আমরা বলছি লেকচার মেথড, যেখানে কিনা শিক্ষক আসবেন, শিক্ষক নিজের মর্জি অনুযায়ী পড়াবেন, পড়িয়ে দিয়ে চলে যাবেন। তাহলে এই যে মেথডটা, এটা শিশু কেন্দ্রিক না বা শিক্ষার্থী কেন্দ্রিক না শিক্ষক কেন্দ্রিক, অর্থাৎ টিচার সেন্টার্ড মেথডস নাকি চাইল্ড সেন্টার্ড মেথডস বা স্টুডেন্ট সেন্টার্ড মেথডস? তোমরা নিজেরা বলো। ম্যাম টিচার টিচার সেন্টার্ড, গুড। সুতরাং এই লেকচার মেথড কিন্তু খুব ট্র্যাডিশনাল একটা মেথড, অর্থাৎ বহু পুরাতন একটা মেথড। যতগুলো টিচিং মেথডস আছে তার মধ্যে সব থেকে পুরাতন মেথডস হচ্ছে এই বক্তৃতা পদ্ধতি বা লেকচার মেথড। সেই প্রাচীন যুগ, যখন কিনা শুনে শুনে বেদ মুখস্থ করা হতো, তখন একজন গুরু বা শিক্ষক, যে কিনা একটা পার্টিকুলার জায়গায় বা টোল বা প্লাজাতে সে বেদ এসে গড়গড়িয়ে বলে যেতেন, এবং সামনে যারা শিক্ষার্থী বা লার্নার, তারা কোনো রকম প্রশ্ন না করে তার সেই বলাটা শুনে শুনে মুখস্থ করা হতো। এটা কিন্তু আমরা ইতিহাসে পড়েছিলাম, আমরা ডেমনস্ট্রেশন ক্লাসেও পড়েছিলাম তো। ইয়েস অর নো? ইয়েস হ্যাঁ অর নো? ইয়েস। সুতরাং তাহলে আমরা প্রাচীন পদ্ধতিতে দুটো জিনিস পেয়ে গেলাম, লেকচার মেথড। এই লেকচার মেথডের সঙ্গে চলে আসছে কি? মুখস্থ বা রোট লার্নিং। তাহলে লেকচার মেথড যেখানে, সেখানেই কিন্তু মুখস্থ বা রোট লার্নিং দুটো কিন্তু একে অপরের সঙ্গে কানেক্টেড। আই থিঙ্ক ইজ ইট ক্লিয়ার? নেক্সট চলে আসছে ডিসকাশন মেথড বা আলোচনা পদ্ধতি। একজন টিচার বা ফ্যাসিলিটেটর আসবেন এবং লার্নারদের সঙ্গে বিভিন্ন রকমের কথোপকথনের মধ্য দিয়ে, ডিসকাশনের মধ্য দিয়ে একটা টপিক নিয়ে আলোচনা করবেন, পড়াবেন, নিজে পড়বেন এবং পড়াবেন। সেটাকে আমরা বলছি ডিসকাশন মেথড। আমরা যখন শুরুতে আসলাম তখন আমি কথা বলেছি, তোমাদের থেকে বিভিন্ন কথা শুনেছি, তোমরা বলেছো, এবং তারপরে আমরা আলটিমেট ক্লাসটা শুরু করেছি, রাইট? নেক্সট আমরা চলে আসছি প্রকল্প পদ্ধতি বা প্রজেক্ট মেথড। প্রকল্প পদ্ধতি বা প্রজেক্ট মেথড বলতে কি বোঝানো হচ্ছে বা কাকে বোঝানো হচ্ছে? অর্থাৎ একটা পার্টিকুলার প্রকল্প বা একটা পার্টিকুলার প্রজেক্টকে বেসড করে যখন কোনো কিছু শিক্ষাদান করা হয় বা কোনো কিছু ক্লাস করানো হয়, লার্নিং মেথডস চালানো হয়। নেক্সট আমরা চলে আসছি অ্যাক্টিভিটি বেসড মেথড বা কার্যভিত্তিক পদ্ধতি। চলো এবার আসছি নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে প্রবলেম সলভিং মেথড। এটা হচ্ছে সব থেকে আপার লেভেল মেথডস, যতগুলো লার্নিং মেথডস আছে সব থেকে আপার লেভেল। এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছি শেষে। এবার চলে আসছি কিছু লার্নার সেন্টার এডুকেশন, অর্থাৎ শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা। তাহলে এই শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা কিনা, এটা হলো এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে শিক্ষার্থীর আগ্রহ, যেখানে শিক্ষার্থীর চাহিদা, যোগ্যতা ও অভিজ্ঞতাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়, যেখানে কিনা শিক্ষার্থীকে সক্রিয় করা হয়। সাপোজ কোনো শিক্ষার্থী ক্লাসের মধ্যে বসে ঘুম পাচ্ছে, ভাল লাগছে না। তোমরা যারা বিএডে বা ডিএলএডে তোমরা যখন বিভিন্ন স্কুলে তোমার প্র্যাকটিস টিচিং এ গেছো, তখন একটা দুটো স্টুডেন্ট কিন্তু এমন পেয়েছো যারা কিনা ক্লাসে বসে হয় খাতার মধ্যে আঁকিবুকি কাটছে, না হয় অন্যদিক তাকিয়ে বসে রয়েছে, না হয় ঘুমাচ্ছে। পেয়েছো তো? ইয়েস অর নো? ইয়েস অর নো? হ্যাঁ ম্যাম। পেয়েছি, আমরা প্রত্যেকেই পেয়েছি।
এই সমস্ত শিক্ষার্থীদেরকে যখন আমরা সক্রিয় করতে পারবো, আমি কিন্তু ফার্স্ট গার্ল সেকেন্ড গার্লের কথা বলছি না, তুমি তখনই একজন সাকসেসফুল শিক্ষক টিচার যখন কিনা তুমি সবাইকেই অ্যাক্টিভ করতে পারবে। ফার্স্ট সেকেন্ড গার্ল তো এমনি অ্যাক্টিভ, এদেরকে তুমি নতুন করে কি অ্যাক্টিভ করবে? তখন কিন্তু ইউ আর আ গুড টিচার। অর্থাৎ শিক্ষার্থীদেরকে কিন্তু সক্রিয় করতে হবে, এটা টিচারকে করতে হবে, দ্যাট ইজ লার্নার সেন্টার এডুকেশন। নেক্সট, শিক্ষক কিন্তু সহায়ক হবে। আমি পূর্ববর্তীতে বহু ক্লাসে বলেছি যে একজন শিক্ষক যে কিনা ক্লাসে যাচ্ছে এবং নিজেকে একটা মনে করছে সেলিব্রিটি। আমরা নিজেরাও স্কুলে পড়েছি, আমি নিজে যখন স্কুলে পড়েছি আমার এরকম কোনো টিচারের সাথে কথা বলতে আমাদের হেজিটেট ফিল হতো, ভয় পেতাম যে বলবো যদি বকা দেয়, বলবো যদি বকা দেয়। তা এই যে ব্যারিয়ার্সটা, এই যে দেওয়ালটা কিন্তু ভাঙতে হবে, সেটা আমাদেরকেই ভাঙতে হবে। তার মানে এই নয় যে তুমি তার সঙ্গে বা তুমি তোমার লার্নারের সঙ্গে এক বেঞ্চে বসে গল্প করবে, কিন্তু হ্যাঁ কানেক্ট, তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে কোথায় ছিলাম আর কি, যে এই যে দেওয়ালটা, একটা দেওয়াল, এই দেওয়ালটা কিন্তু তোমাকেই ভাঙতে হবে। অর্থাৎ নিজেদেরকে এমন ভাবে প্রেজেন্ট করতে হবে যেন কোনো লার্নার তার নিজের পড়াশুনো সংক্রান্ত কোনো সমস্যা তোমার কাছে এসে বলতে ভয় না পায়। একটা অদ্ভুত শব্দ, ভয়। কিন্তু সেইটা নয় যে তুমি তার পাশে গিয়ে বেঞ্চে বসে একসাথে চা খাচ্ছ, নয় নয় নয়, একেবারেই নয়। সেটা হায়ার লেভেলে হয়, যেটা তুমি যখন একজন অ্যাজ আ প্রফেসর তুমি তোমার স্কলারের সাথে খেতে পারো, কিন্তু আর টিচার আর লার্নারের সঙ্গে কিন্তু কখনো খেতে পারে না। নেক্সট চলে আসছে কোথায়, আত্মশিক্ষা ও অনুসন্ধান শিক্ষা বা অনুসন্ধানমূলক শিক্ষা। শিক্ষার্থীদেরকে বোঝাতে হবে যে কোনো টপিক, সাপোজ এরকম হয় দেখবে, একটুখানি এক্সাম্পল দিচ্ছি, যে একটা টপিক ধরো, পার্টিকুলার কোনো টপিক, কোনো স্টুডেন্ট আসছে এবং জিজ্ঞাসা করছে যে ম্যাম এটা কি, এটা কি, এটা কি। কিন্তু আমি আমার ক্লাসে আগেও বলেছি যে এই পার্টিকুলার টপিকটা আমি যদি টিচারের কাছে জিজ্ঞাসা করব, তাহলে টপিক এবং টিচার, এই টপিকটাকে যদি টিচারের কাছে নিয়ে যাওয়ার আগে আমি যদি নিজে একটু রিসার্চ করি, তাহলে কি হয়? তাহলে টপিকটা সম্বন্ধে আমরা আরো এলাবোরেট করলাম নিজেদেরকে, অর্থাৎ আমরা আরো বেশি করে জানলাম, আমরা নিজেরা অনুসন্ধান করলাম এবং নিজে কিছু শিখলাম। তারপরে আমরা টিচারকে তো জিজ্ঞাসা করবো, টিচারও বলে দেবে। তাহলে টিচার যেটা বলবে সেটার সঙ্গে আমি যেটা শিখলাম, যেটা রিসার্চ করলাম, দুটোর সঙ্গে আমরা কি কানেক্ট করতে পারবো। এইটা কিন্তু আমাদের প্রত্যেকের দরকার, প্রত্যেকের, তাই না? নেক্সট, শেখা কিন্তু আনন্দের সঙ্গে হবে। একদমই তাই, টিচারও আমাদেরকে টপিক দিতে পারে বিভিন্ন, আমরা যদিও বা সেটা দিয়ে থাকি, সুশ্রী, তো সেটা আমরা পরবর্তীতে আসবো। তো নেক্সট হচ্ছে শেখা হয় আনন্দের সঙ্গে, অর্থাৎ কোনো লার্নিং এ কিন্তু তোমার মনে ভয়, দুঃখ, কষ্ট, স্ট্রেস এগুলো যেন না আনে। সাপোজ তুমি কোনো ক্লাস করছো এবং মনে হচ্ছে ক্লাসটা কখন শেষ হবে আমি বাঁচি, তো আমাদের ক্লাস অর্থাৎ প্রাইম লার্নার ক্লাসে কিন্তু এরকম কি মনে হয়েছে কোনোদিন যে এই ক্লাসটা কখন শেষ হবে আমি বাঁচি, আমার আর ভাল লাগছে না? এমন কেউ আছো এখানে যার মনে হয়েছে? না না ম্যাম, কখনোই না। সুতরাং আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে যে আমরা যেন শেখাই আনন্দের সাথে এবং সেই সঙ্গে শিখি যেন আনন্দের সাথে, অর্থাৎ শেখাটা যেন কোথাও গিয়ে আমাদের বোঝা মনে না হয়। ওই
প্রমথ চৌধুরীর বই পড়া প্রবন্ধের ওই বাজ পাখির মতন যেন না হয় যে গিলে নিলাম আর পরীক্ষার হলে গিয়ে উগড়ে দিলাম। অর্থাৎ এই গিলে নিলাম বলতে রোড লার্নিং, অর্থাৎ তুমি মুখস্থ করছো। আমরা ছোটবেলায় নোট মুখস্থ করছি না গ্রাজুয়েশনে থেকে, এখানে অনেকেই আছো যারা গ্রাজুয়েশনে নোট, আমি নিজে মুখস্থ করেছি অথচ গ্রাজুয়েশনে অনেক নাম্বার পেয়েছি কিন্তু কি পড়েছি কিছু মনে নেই। এটা হচ্ছে মুখস্থ বিদ্যার এফেক্ট, সাইড এফেক্ট। তুমি যখন উগড়ে দিয়ে আসবা, বমি করে দিয়ে আসবা পরীক্ষার হলে, তখন কিন্তু হাড়ি হাড়ি নাম্বার করে নিয়ে আসবে, কিন্তু আলটিমেট নলেজটা তোমার মধ্যে হলো না। তুমি মুখস্থ করেছো, তুমি একটা কিছু জিনিস একটা জায়গা থেকে আর একটা জায়গায় লোকে চিরকুট দেখে দেখে টোকে, তুমি খালি মাথার মধ্যে জাস্ট টপিকটা বসিয়ে তুমি ওখানে গিয়ে টুকে দিয়ে চলে এসছো, আর কিচ্ছু না, তোমার মধ্যে এর বাইরের কোনো ক্যাপাবিলিটি নেই। তাহলে এই রোড লার্নিং, এই ভয়, এই বোঝা, এই জায়গা থেকে কিন্তু আমাদেরকে বেরোতে হবে, বেরিয়ে আলটিমেট জায়গায় আসতে হবে কি পুরোটা যেন আন্ডারস্ট্যান্ডিং প্রসেসে হয়, আমরা যেন বুঝি, মুখস্থ যেন না করি, আর কি পুরো বিষয়টা যেন আনন্দের সাথে হয়। তাহলে এর কিছু সুবিধা আছে। ফার্স্ট, আত্মবিশ্বাস বাড়ে। আজকে যখন তোমরা নিজেরাই 5টা কোশ্চেন্স এর অ্যান্সার করলে এবং তোমরা নিজেরাই জানো যে কে কটা সঠিক করেছো, তখন কি তোমাদের আত্মবিশ্বাস একটু হলেও বাড়েনি? মনে হয়নি যে আমরা পারবো পরীক্ষাটা হলে পাশ করতে? মনে হয়েছে কি? হ্যাঁ ম্যাম। এবং নেক্সট কি, সৃজনশীলতা বিকাশ পায় তোমাদের মধ্যে। নিজেরা যখন কোনো কিছু নিয়ে আত্ম অনুসন্ধান করবে, যখন নিজেরা কোনো কিছু নিয়ে শিখবে, হ্যাঁ, তখন তোমাদের মধ্যে এই সৃজনশীলতা বেড়ে যাবে এবং শেখা কিন্তু স্থায়ী হয়। যে কোনো শেখা সেটা কিন্তু স্থায়ী হয়। দেখো, টেটের স্পেশাল একটা পয়েন্ট আমরা এখানে লিখেছি যে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষাই কিন্তু আধুনিক ও আদর্শ শিক্ষা ব্যবস্থা। এনসিএফ 2005, এনসিএফ 2023, এটা শুরু হয়েছিল কবে থেকে? এনপিই 1986, অর্থাৎ 1986-তে, যেটা কিনা ঠিকঠাক ভাবে চালু হয়নি। সেই জন্য নতুন করে এটাকে আবার চালু করার জন্য পিওএ অর্থাৎ পাওয়ার অফ অ্যাক্ট, এই নিয়মগুলোকে সবগুলো ধরে নিয়ে এসছে 1992। তারপরেও হয়নি ঠিকঠাক করে, একটু একটু হয়েছে, পুরোটা হয়নি। তারপরে কি করেছে, দীর্ঘদিন বন্ধ ছিল, তারপর এনসিএফ 2005-এও সেই সেম জিনিসগুলো এনেছে, হয়নি। ঠিক আছে, কিছু হয়েছে, একবার করে ধাক্কা দিচ্ছে আর কিছু কিছু করে হচ্ছে। দাঁড়াও এক সেকেন্ড, একবার করে ধাক্কা দিচ্ছে আর কিছু কিছু করে হচ্ছে। তারপরে ফাইনালি সেন্ট্রাল গভর্নমেন্ট এখন বর্তমানে যারা আছে, এরা বলছে যে না, চলো আবার নতুন করে এনপিইর বদলে এনইপি আনি, এবং সেটা আসলো 2020-তে ভরা করোনার মধ্যে, করোনার ঠিক আগে আগে, করোনার ঠিক আগে আগে, এবং তার পরপরই ঠিক লকডাউন হয়ে গেল এবং প্রসেস মোটামুটি 2 বছরের জন্য স্থগিত হলো। তারপরে 2022 থেকে আবার ঠিকঠাক করে শুরু হলো, 2022 থেকে কাজ শুরু হলো এবং এনসিএফ প্রকাশিত হলো আবার 2023-এ। পুরোটা কিন্তু এই যে আধুনিক শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থায় এখন এই যে সেমিস্টার সিস্টেম, এই যে সিসিই, ঠিক আছে, এই বর্তমানে যে টেক্সট বুকের মধ্যে যে ইমেজ, যে ছবি, ঠিক আছে, বিভিন্ন বিষয়ের যে ডিজিটালাইজেশন, এই যে আইসিটি বেসড ক্লাসরুম, এই যে টিচার সেন্টার্ড এডুকেশনের থেকে চাইল্ড সেন্টার্ড এডুকেশন অর্থাৎ শিশু কেন্দ্রিক শিক্ষা বা শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা, সবটাই কিন্তু এইগুলোর জন্য। আমরা পরবর্তীতে আসবো এখানে। এবার চলে আসছি টিচিং লার্নিং প্রসেস, অর্থাৎ শিক্ষক শিক্ষণ প্রক্রিয়া। তো এই যে শিক্ষক শিক্ষণ প্রক্রিয়া, এটা হলো শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে শেখার ধারাবাহিক প্রক্রিয়া। এখানে কি কি এলিমেন্টস থাকে বা উপাদান থাকে? ফার্স্ট, শিক্ষক; সেকেন্ড, শিক্ষার্থী; পাঠ্যবস্তু; শিক্ষণ পদ্ধতি; শিক্ষণ উপকরণ এবং মূল্যায়ন অর্থাৎ এভালুয়েশন তো থাকবেই, তাই না?
কোন কোন প্রক্রিয়ায়? সবার প্রথম ধরো তোমাদেরকে দিয়ে যদি আমরা বলি, তাহলে আমি আজকের ক্লাসে সবার প্রথম কি বলেছি যে আমাদের লক্ষ্য মে জুন কি না মাদ্রাসা এমএসসি কত নাম্বার পেতে হবে? কত নাম্বার পেতে হবে বলেছিলাম? 100। 130। তাহলে সবার প্রথম আমরা একটা লক্ষ্য নির্ধারণ করেছি। আর কত ঘন্টা পড়তে হবে বলেছিলাম? অন্তত 5 থেকে 6 ঘন্টা। অন্তত 5 থেকে 6 ঘন্টা। তাহলে আমরা একটা লক্ষ্য নির্ধারণ করেছি, সেই অনুযায়ী আমরা পাঠ পরিকল্পনা স্থির করেছি বা করব, এখনো পুরোটা হয়নি। আমাদের সিলেবাস অনুযায়ী, সিলেবাসটা সকলে প্রিন্ট আউট করে নেবে যেটা আমি তোমাদেরকে দিয়েছি। সেই সিলেবাস অনুযায়ী কিন্তু আমরা এগোবো। আজকের টপিকটাও কিন্তু সেই সিলেবাসের উপরে। শিক্ষণ কার্যক্রম তেমন ভাবেই যাবে যেখানে আমাদের কি কি থাকবে? 4 দিন লাইভ ক্লাস আর 2 দিন মক টেস্ট। তাহলে সপ্তাহে 6 দিন আমরা কানেক্টেড থাকছি। কিন্তু তোমরা যদি অংশগ্রহণ না করো তাহলে কিন্তু পুরো প্রসেসটা নিটফল 0 থাকবে, রাইট? তাহলে শিক্ষার্থীর অংশগ্রহণ, এখানে কিন্তু ধাপ, এটা কিন্তু কি না ক্রম আসবে, ঠিক আছে? নেক্সট এভালুয়েশন বা মূল্যায়ন, এবং সবার শেষে হচ্ছে প্রতিক্রিয়া বা ফিডব্যাক। তাহলে এখান থেকে যদি ক্রম আসে তোমরা পারবে তো? পারবে তো? যদি সিকোয়েন্স সাজাতে বলে ক্রম পরপর, পরপর বলতে ম্যাম যদি অপশন দিয়ে দেয় সেভাবে, নাকি একদমই না দেখে লিখে? না না অপশন দেবে। ধরো দেখা গেল দিল, অপশন দিলে পারবো, অপশন হ্যাঁ দিলে ধরো পারবো, দিল, আর না দেখে হলে একটু হ্যাঁ পড়তে হবে। ধরো দিল প্রথম দিল শিক্ষণ কার্যক্রম, তারপরে দিল পাঠ পরিকল্পনা, তারপরে দিল লক্ষ্য নির্ধারণ, তারপরে দিল মূল্যায়ন, তারপরে দিল শিক্ষার্থীর অংশগ্রহণ, তারপরে দিল প্রতিক্রিয়া ফিডব্যাক, ঠিক আছে? তো এইটা দিল, ঠিক আছে? ধর 1 নম্বর অপশানে, 2 নম্বর অপশানে দেখা গেল যেমন রয়েছে 1 2 3 4 5 6 তেমনই দিল। 3 নম্বর অপশানে দেখা গেল আরেকটু এলোমেলো করে দিল। এবার তোমাকে চুজ করতে হবে যে কোন অপশানটা রাইট। পারবে তো এরকম আসলে? হ্যাঁ ম্যাম। চলো এবার চলে আসছে ক্লাসরুম ম্যানেজমেন্ট, অর্থাৎ শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা। তোমরা প্রত্যেকেই বিএডে প্র্যাকটিস টিচিং এ গেছো। তোমরা জানো যে স্কুলের মোটামুটি 7 6 এই ক্লাসগুলোতে গেলে ছেলেবেলে কিচির মিচির করে তো? ইয়েস অর নো? হ্যাঁ ম্যাম। করে। তাহলে আমরা বিভিন্ন টিপস এবং ট্রিক্স খাটিয়ে তাদেরকে চুপচাপ বসিয়ে রাখি, তাই তো? ভুল বলছি কিছু? এই যে না। তোমরা নিজেরাই টিপস খাটিয়েছো, ট্রিক্স খাটিয়েছো, তাদেরকে বসিয়েছো এবং পড়িয়েছো, শুধু তো বসিয়ে গল্প করে চলে আসো নি। এইটা তোমরা যেটা করেছো এটাকেই বলা হচ্ছে ক্লাসরুম ম্যানেজমেন্ট। এর বাইরে আর কিচ্ছু না, শুধু নিজেরা যেটা করেছো সেটা ভেবে পড়বে, দেখবে পড়াটা কতটা সহজ হয়ে গেছে। তাহলে কি হচ্ছে না, শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রেখে একটি ইতিবাচক শিক্ষার পরিবেশ যখন তৈরি করা হচ্ছে তাকে বলা হচ্ছে শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা বা ক্লাসরুম ম্যানেজমেন্ট। তাহলে ভালো শ্রেণীকক্ষ ব্যবস্থাপনার বৈশিষ্ট্য বলতে আমরা কিভাবে বুঝি যেটা কিনা যে ক্লাসরুম ম্যানেজমেন্টটা একদম ঠিকঠাক হয়েছে? তোমরা দেখো তোমরা করতে পেরেছো কিনা। ফার্স্ট, নিয়ম কানুন যেন সেখানে স্পষ্টত হয়। অর্থাৎ আমি দেখা গেল আমি বাংলা ক্লাসে গেছি এবং আমি সেখানে গিয়ে হচ্ছে কোথাও খেলা করার গল্প করছি বা ক্রিকেটের গল্প করছি বা ফুটবলের গল্প করছি। হ্যাঁ, তখনই গল্প করবো যখন আমার যে টপিকটা পড়াতে গেছি সেই টপিকের সঙ্গে ক্রিকেট বা ফুটবল রিলেভেন্ট থাকবে। নেক্সট, শিক্ষার্থীর প্রতি সহানুভূতিশীল আচরণ থাকতে হবে। নেক্সট, গণতান্ত্রিক পরিবেশ। নেক্সট, কার্যকর সময় ব্যবস্থা। তোমার হাতে 45 মিনিট সময়, তুমি ক্লাসে 1 ঘন্টা থেকে গেলে, তাহলে কি হচ্ছে পরবর্তী মানে তোমার ক্লাসের পরে যার ক্লাস তিনি তো অসুবিধায় পড়বেন, তাই না? Am I clear? হ্যাঁ। সুতরাং ঠিকঠাক টাইমে ক্লাসে ঢুকতে হবে এবং ঠিকঠাক টাইমে ক্লাস থেকে বেরোতে হবে।
তাহলে কিভাবে আমরা একটি শ্রেণীকক্ষ নিয়ন্ত্রণ করব, বা তার জন্য কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ? ফার্স্ট হচ্ছে পজিটিভ ডিসিপ্লিন। আমরা গিয়ে কিন্তু চিৎকার চেঁচামেচি করতে পারি না, রাইট? কারণ এই সমস্ত শিক্ষার্থীরা, এরা তো একটা ফুলের মতন, এদেরকে নিয়ে আমরা চটকা চটকি করলে তো ফুলটা নষ্ট হয়ে যাবে, রাইট? তাহলে খুব পোলাইটলি, পজিটিভলি তাদেরকে বলতে হবে, তোমরা বসো, তোমাদেরকে আমি একটা গল্প বলবো, তোমাদের কাছ থেকে গল্প শুনবো। এই গল্প বলা আর গল্প শোনার মধ্যে দিয়ে পড়ানোটা কমপ্লিট করতে হবে, বিশেষত আপার প্রাইমারি লেভেল, অর্থাৎ ক্লাস 6, ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত। 9, 10, 11, 12 এর ছেলেমেয়েরা অনেকটা তুলনামূলকভাবে ম্যাচিওর বোঝে। নেক্সট কি করতে হবে? বিভিন্ন রকমের পুরস্কার বা উৎসাহ প্রদান করতে হবে। বলতে হবে যে এইটা পড়ে আসলে একটা করে পেন দেব। সাপোজ কেউ পড়ে আসলো, ম্যাডাম ম্যাডাম আমি এটা পড়ে এসেছি, একটু ধুনুন, ম্যাডাম ম্যাডাম আমি এটা লিখে নিয়ে এসেছি। উৎসাহ দাও যে বাহ খুব ভালো, তো বাহ খুব সুন্দর। এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট, শিক্ষার্থীর মতামতকে গুরুত্ব। কেউ সাপোজ কোনো মতামত দিল, তুমি জানো সেটা ভুল, কিন্তু মুখের উপর কিন্তু আমরা বলবো না যে কি বলছিস, ভুল হয়ে যাক, বেরো, তোর কথা শুনবোই না। তখন আমাদের কি বলতে হবে? যে তুমি ঠিকই বলেছো, কিন্তু এর থেকে এইটা আরো অনেক বেশি ভালো না, ভালো না বলে ছেড়ে দাও। দেখবে শিক্ষার্থী নিজেরাই বলবে হ্যাঁ ম্যাডাম এইটাই বেশি ভালো। নেক্সট, শাস্তির পরিবর্তে সংশোধন করো। আমরা কিছু শাস্তি দিয়ে দিলাম, বললাম যাও নির্লগ্ন হয়ে দাঁড়িয়ে পড়ো, দ্যাট ইজ নট কারেক্ট অ্যাপ্রোচ, তাই না? তাহলে ভালো শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা ছাড়া কিন্তু কার্যকর শিক্ষণ সম্ভব নয়। আমরা পরীক্ষার জন্য মনে রাখবো কি, যে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা বলতে সেটাকে আমরা আধুনিক শিক্ষা বলছি। নেক্সট আমরা মনে রাখবো শিক্ষককে কিন্তু সবসময় ফ্যাসিলিটেটর বলা হয়। শিক্ষণ বলতে অ্যাক্টিভ প্রসেস, অর্থাৎ তুমি যখন শিখছো, এখানে যারা তোমরা শিখছো তোমরা কিন্তু প্রত্যেকেই অ্যাক্টিভ, তোমরা কিন্তু প্যাসিভ থাকলে কিন্তু তোমরা শিখতে পারতে না, তাই না? সাপোজ তুমি ঘুমাচ্ছ, তুমি ঘুমিয়ে ঘুমিয়ে কি শিখবে? দ্যাট ইজ নট পসিবল। আর শ্রেণীকক্ষ কিন্তু সবসময় গণতান্ত্রিক, দ্যাট ইজ নট তোমার নিজের ঘরের ড্রয়িং বা ডাইনিং রুম নয় যে তুমি যা খুশি তাই করবে, তাই না? এবার চলে আসছি যে আমরা এই যে বক্তৃতা পদ্ধতি পড়িয়েছিলাম, আমরা এই যে আলোচনা পদ্ধতি বা ডিসকাশন মেথড পড়েছিলাম, সেটা নিয়ে আমরা পরপর আছে, কিন্তু সেটা আগামীকাল আমরা দেখব। তো আজকে আমরা এখানেই রাখবো। তো আজকে এই যতটুকু তোমরা দেখলে, এর মধ্যে কি তোমাদের কোথাও কোনো